আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং শীতের ছুটি অনেক ভালো কাটছে। বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে ক্লাস 7 এর, খুব শীঘ্রই ক্লাস 8 এ তোমরা চলে যাচ্ছ এবং ক্লাস 8 এ চলে যাওয়ার আগে আমরা তোমাদের জন্য আয়োজন করেছি ক্লাস 8 এর এক সপ্তাহ ধরে ফ্রি ক্লাস। আশা করি প্রত্যেকটা ক্লাসে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখেছি। আজকে আমরা বাংলা ক্লাস করব। শুরুতে আমাকে একটু জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই আগে আমাকে এটা একটু জানিয়ে দাও। অল ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের সবাইকে চিনতে পারছি। আমি চিনবো না কেন? আমার স্মৃতিশক্তি ভালো না? তোমাদের সবার নাম মনে আছে, দীপ্তা, রাইসা, ইনান, হ্যাঁ নাদমান, অনেক দিন পর অনেক দিন পর। ওকে, অল ক্লিয়ার আছে, অল ক্লিয়ার আছে, অল ক্লিয়ার আছে। আমি অনেক ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। কে কেমন আছো জানিয়ে দাও। তোমাদের বার্ষিক পরীক্ষা হয়ে গিয়েছে, আশা করি সবাই চমৎকার পরীক্ষা দিয়েছো। পরীক্ষার রেজাল্টও ফাটাফাটি হবে। ইতোমধ্যে তোমাদের অনেকের রেজাল্ট আমি জেনেছি, তোমরা স্কুলের প্রথম হয়েছো, দ্বিতীয় হয়েছো, তৃতীয় হয়েছো। এইটা যে কতটা আনন্দের আমাদের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না। ঠিক একইভাবে এই ফলাফলগুলো কিন্তু পরবর্তী ক্লাসেও ধরে রাখতে হবে। বুঝতে পেরেছি? মনে রাখা যাবে? ফলাফল কিন্তু ধরে রাখতে হবে। ওকে। আমার ক্লাস অনেক মিস করেছো, আমিও তোমাদের অনেক মিস করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। সবার কাছে খাতা কলম আছে তো? আমি যদিও তোমাদের দেখছি না, কিন্তু খাতা কলম ছাড়া কিন্তু ক্লাস করা যাবে না। আমরা ক্লাস করব, ক্লাসের নোট করব, যেটা বুঝবো না প্রশ্ন করব। ঠিক আছে? হ্যাঁ, ফাইনালি উই মেট। ওকে তাহমিদ, ওকে ওকে। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। গল্প তো আমরা করব, সারা বছর পরে আছে। আমরা গল্পের পাশাপাশি আজকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের খুবই চমৎকার কিছু টপিক আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, যেন পরবর্তীতে এই জিনিসগুলো খুব কাজে দেয়। আমরা দেখতে পাচ্ছি আজকের বাংলা ফ্রি ক্লাসে আমরা একটা কবিতা পড়ব। কবিতার নামটা হলো পাছে লুকে কিছু বলে। আমার খুবই পছন্দের একটা কবিতা। একই সাথে আমরা দ্বিতীয় পত্রের একটা টপিক পড়ব, ধ্বনি ও বর্ণ, যেটা ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েটে, চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সব সময় পড়তে হয়, কিন্তু মানুষ পারে না। কিন্তু আমরা আজকে সহজভাবে শিখবো, যেন পরবর্তী ক্লাসেও আমরা খুব সহজে মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করব প্রথম পত্র দিয়ে একটা কবিতা, পাছে লোকে কিছু বলে। নামটা শুনেই বুঝতে পারছি যে আমি কোনো কিছু করতে যাব, কিন্তু পেছনের লোক হয়তো আমাকে নিয়ে দুইটা সমালোচনা করবে, তাই আমি আর সাহস পাই না এই কাজটা করার জন্য। এমন আমাদের প্রত্যেকের সাথেই হয়েছে না? আমি আমার ছোট থেকে এখন পর্যন্ত বা ইভেন এখনো সমালোচনার ভয়ে কিন্তু অনেক কাজ করতে আগ্রহ থাকলেও করে উঠতে পারি না। এই যে লেখক আছেন কামিনী রায়, তিনি তার কবিতায় এটা খুব চমৎকারভাবে ফুটিয়ে রেখেছেন। তাহলে কবিতাটা পড়ার উদ্দেশ্য, আমরা যেন এই সমালোচনার ভয়ে কোনো কিছু না করা থেকে দূরে না থাকি। তাহলে শুরুতে আমরা একটু কামিনী রায় সম্পর্কে জেনে নিব। কামিনী রায় জন্মগ্রহণ করেছেন 12 অক্টোবর 1864 খ্রিস্টাব্দে। তাহলে সালটা মনে রাখতে হবে। আরেকটা সাল মনে রাখবো, মৃত্যু সাল। তাহলে তিনি মারা গিয়েছেন 27 সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে। তাহলে জন্ম মৃত্যুটা মনে রাখবো। তিনি জন্মগ্রহণ করেছে বরিশালের বাসন্ডা গ্রামে। তোমরা অনেকেই এখানে বরিশালের আছো আমি জানি। তাহলে তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন 1868 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1933 খ্রিস্টাব্দে। জন্ম মৃত্যু আমরা মনে রাখবো। তার শিক্ষা জীবন দেখতে পাচ্ছি 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করেন। এই ছোটবেলা বিএ শব্দটা শুনলে আমার মনে হতো এটা বিএ নাকি। বিএ এবং বিএ ডিগ্রি দুইটা কিন্তু আলাদা ডিগ্রি। বিএ মানে হলো ব্যাচেলর অফ আর্টস। এই যে যারা আমরা কলেজ শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি করব কলা অনুষদের আন্ডারে, অর্থাৎ বাংলা, ইংরেজি, তারপর ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোতে যখন আমরা অনার্স কমপ্লিট করি তখন তাকে বলা হয় বিএ পাস। বুঝতে পেরেছি? তাহলে তিনি পড়াশোনা করেছেন কোন কলেজে? কলকাতার বেথুন কলেজে। এই 1886 সালে, আজ থেকে অনেক বছর আগে, এই ভারত উপমহাদেশে খুবই খুবই কম স্কুল বা খুবই কম কলেজ কম ছিল, সেটা আমরা সবাই বুঝতে পারি। কলকাতার বেথুন কলেজ অনেক পুরাতন একটা কলেজ। তিনি সেখানে পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে? সংস্কৃতে।
তার কর্মজীবন দেখতে পাচ্ছি তিনি যে কলেজে পড়াশোনা করেছেন সেখানেই তিনি অধ্যাপনা করেছেন, অর্থাৎ তিনি পেশায় হিসেবে একজন শিক্ষক ছিলেন, একজন অধ্যাপক ছিলেন। তার কবিতার বৈশিষ্ট্য আনন্দ ও বেদনার সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মানবতা বোধ, মানবতা মানে অন্য মানুষের প্রতি আমার মমতা, আমার ভালোবাসা। নৈতিকতা, ভালো মন্দের পার্থক্য বোঝা, কি করলে ভালো হবে, কোনটা সৎ পথের কাজ, কোনটা ন্যায়ের কাজ, সেটা বোঝা তার কবিতার বিষয় তিনি করেছেন। অর্থাৎ তিনি তার কবিতা লেখার মাধ্যমে তার পাঠক সমাজের মধ্যে মানবতা বোধ, নৈতিকতা এই জিনিসগুলোর বিকাশ করতে চেয়েছেন। তার সাহিত্যকর্মগুলো আমরা মাস্ট মনে রাখবো। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যদিও আমাদের বইগুলোতে কাব্যগ্রন্থ কথাটা থাকে, কিন্তু তোমরা যখন আমরা বড় হব একটা জিনিস পড়ব, অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে বোঝানো হয় ভুল প্রয়োগ, কোনো কিছু ভুল করা। এই কাব্যগ্রন্থ কথাটাও একটা অপপ্রয়োগ। কেন? কারণ কাব্য শব্দের অর্থই হলো কবিতার গ্রন্থ, কবিতার গ্রন্থ। তাহলে কাব্য শব্দের অর্থই যদি কবিতার গ্রন্থ হয়, আমি কি কাব্যর সাথে আবার গ্রন্থ কথাটা বলতে পারবো? বললে ডাবল হয়ে যাচ্ছে না? যেখানে যেটার অর্থ অলরেডি আছে আমি সেখানে সে নতুন করে আরেকটা শব্দ ব্যবহার করতে পারবো না, তাই আমাকে বলতে হবে কাব্য। তাহলে সঠিকটা হচ্ছে কাব্য, কিন্তু আমাদের বইগুলোতে যেহেতু এটা প্রচলিত তাই কাব্যগ্রন্থ দেওয়া আছে, আমরা কাব্যগ্রন্থ লেখাটা জানি, কিন্তু একই সাথে আমরা সঠিকটাও জেনে নিলাম। মনে থাকবে, হ্যাঁ, রিডানডেন্সি, বাংলায় যেটাকে বলা হয় বাহুল্য দোষ। ঠিক আছে, মনে থাকবে, বাহুল্য দোষ। আচ্ছা, আমরা তারপরে দেখতে পাচ্ছি আলো ও ছায়া, এটা খুবই বিখ্যাত একটা কবিতার বই। মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও দূপ, তাহলে তিনটা কাব্যগ্রন্থ আমরা মনে রাখবো। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হলো গুঞ্জন। তাহলে তিনি ছোটদের জন্য যত কবিতা লিখেছেন সব কবিতাকে একত্র করে একটা বই বানানো হয়েছে, যে বইটার নাম হলো গুঞ্জন। বিশেষ তথ্য দেখতে পাচ্ছি, মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেছেন। তোমাদের বয়স কত? কার কত বয়স? সবাই মোটামুটি 12-13 বছর পার করে ফেলেছি না? তোমরা কে কবে কবিতা লিখেছ? কে কে কবিতা লিখেছ আমাকে একটু বলো দেখি। সাদিদের 13, আয়ান 14, তাবাসসুম 13, হ্যাঁ আমি জানি 13, 14, 15 হবা। কবিতা কেউ লিখেছ? মাঝে মধ্যে কবিতা লেখা যেতে পারে, আমার মনের আবেগ, মনের যে চিন্তা শক্তি সেটা আমি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি চাইলে, কারণ এটা আমাদের সৃজনশীলতা বাড়িয়ে তোলে। তাহলে বিশেষ তথ্য দেখতে পাচ্ছি, তিনি যে লেখালেখি করেছেন এই জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপদক, অর্থাৎ খুবই খুবই বড় একটা পুরস্কার পেয়েছেন, একটা সম্মাননা পেয়েছেন। তাহলে আমরা এটাও মনে রাখবো। আচ্ছা, তাহলে আমরা লেখক পরিচিতি পড়েছি, এখন হলো আমাদের প্রথম কুইজ। প্রথম কুইজের পালা, সবাই আমাকে উত্তরটা বলে দাও। কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা গ্রন্থের নাম কোনটি? ওকে, তোমরা সবাই মনে রেখেছো, তার মানে তোমরা প্রত্যেকেই খুবই মনোযোগ দিয়ে ক্লাস করছো, এটা প্রমাণিত। ভেরি গুড, এরকম মনোযোগী থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি কামিনী রায়ের লেখা ছোটদের জন্য যে সংগ্রহ রয়েছে সেটার নাম হলো গুঞ্জন। এই বিজলি এটা একটা পত্রিকার নাম। তোমরা বড় হলে পড়বা যে কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা আছে, নাম হলো বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আঙুর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা পত্রিকা ছিল আঙুর। আচ্ছা, তাহলে আমরা চলো কবিতায় চলে যাই। তাহলে কবিতার সামারিতে আমরা আগেই বলেছি, কবিতাটা তিনি লিখেছেন আমরা সমালোচনার ভয়ে আমরা যে সাহস হারিয়ে ফেলি কোনো কাজ করার পেছনে, সেটাই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। ওকে, আমরা কবিতায় যাব, তার আগে আমরা একটু লিডার বোর্ডটা দেখে নেই। হ্যাঁ, আনন্দিত, আমি ভালো আছি হচ্ছে আরিজ কবিতা লিখেছে, অনেকেই কবিতা লিখেছে। আচ্ছা, আমরা লিডার বোর্ডটা দেখে নেই। প্রথম কুইজের কে ফার্স্ট হয়েছে? ফার্স্ট হয়েছে ইনান, সেকেন্ড তাহমিদ, থার্ড হয়েছে মাহিনুল, আর ফোর্থ হয়েছে তানবীর, ফিফথ মিসকাত, সিক্সথ হয়েছে রাইসা, 7 দিব্য,
8 সিনা, 9 দীপ্ত, 10 হয়েছে নাদমান। ওকে, সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন যারা আমরা লিডার বোর্ডে রয়েছি। একই সাথে আমরা যারাই কারেক্ট অ্যান্সার করেছি সবাইকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা অনেকেই কবিতা লিখেছো, সেটা আমাদের বলেছো। আচ্ছা, পদ্য লেখার জুড়ে আমরা ক্লাস 7 আনন্দবাটে একটা গল্প পড়েছিলাম, সেটার কথা অনেকের মনে পড়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা চলো কবিতায় চলে যাই। তাহলে করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ। তাহলে সদা শব্দের অর্থ হলো সব সময়। তাহলে আমি কোনো কাজ করব কিন্তু কাজটা আমি করতে পারছি না, কেন? কারণ সদা ভয়, আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে। সদা সব সময়, লাজ, লাজ মানে লজ্জা। তাহলে আমি যে একটা কাজ করব কিন্তু সেই কাজ করার সাহস আমার মধ্যে পাচ্ছি না, কেন? সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই যে আমি কোনো কিছু করতে চাই, করতে পারছি না, কারণ হচ্ছে পেছনের লোক তো আমাকে নিয়ে কথা বলবে, সেটার জন্য আমি ভয় পাচ্ছি, সেটা আমাকে লজ্জা অনুভব করতে করাচ্ছে। তাহলে সংশয়ে, সংশয় মানে দ্বিধা, কনফিউশন। এই যে আমি এই কাজটা কি করব কি করব না, করলে কি এটা হবে নাকি এটা হবে, করে যদি ব্যর্থ হই মানুষ কি বলবে, এই চিন্তাগুলাকে বলা হচ্ছে সংশয়। সংকল্প, সংকল্প মানে হলো দৃঢ় ইচ্ছা। আমি যখন কোনো কিছু করার দৃঢ় ইচ্ছা মনের মধ্যে রাখি সেটাকেই বলা হয় সংকল্প। ঠিক আছে, তাহলে দৃঢ় ইচ্ছা হলো সংকল্প। সদা মানে সব সময়, টলে, টলে মানে স্থির থাকে না, অর্থাৎ আমার যে মনের একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা মানুষের ভয়ে দূরে সরে যায়। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। আপনা মানে নিজে, তাহলে নিজেকে, দেখো একটা হলো এটা কিন্তু ঢাকি, ঢাকি মানে ঢেকে রাখা, অর্থাৎ অন্য থেকে, অন্য কোনো কিছু থেকে নিজেকে লুকিয়ে রাখা। ঢেকে রাখা মানে কি নিজেকে লুকিয়ে রাখা। আরেকটা আছে কি ডাকি, এই ডাকি মানে কি, এই যে আমরা কল করি না, নাম ধরে ডাকি, সেটা হলো এই ডাকি। আর এই ডাকি মানে ডেকে রাখা। তাহলে আড়ালে আড়ালে থাকি, অন্য মানুষের থেকে লুকিয়ে থাকি, নীরবে কারোর সাথে কথা না বলে নিজেকে হাইড করে রাখি। সম্মুখে চরণ নাহি চলে, চরণ মানে হলো পা। এই যে আমি একটা কোনো কাজ করব, কাজ করার জন্য তো আমাকে সামনের দিকে যেতে হবে, কাজের একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিন্তু আমি সেই পদক্ষেপ গ্রহণ করতে পারি না, অর্থাৎ আমার পা আর চলে না। শুধু এখানে হাঁটা বুঝায় নাই, বুঝিয়েছে আমি যা করতে চাচ্ছি সেটা করার জন্য পরবর্তী পদক্ষেপ। পাছে লোকে কিছু বলে, হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। তাহলে হৃদয় মানে মন, বুদবুদ, তোমরা অনেকেই পানি গরম করতে দেখেছো না, পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় তখন কিন্তু বুদবুদ ওঠা শুরু হয়, পানি বাষ্পে পরিণত হয়, নিচ থেকে বাতাসের মতো বুদবুদ গুলাগুলা ওঠে। তাহলে বলছে আমার মনে অনেক শুভ্র চিন্তা আসে। শুভ্র মানে শুভ্র শব্দের অর্থ হলো সাদা, কিন্তু এখানে তো সাদা বুঝায় নাই, এখানে বুঝিয়েছে ভালো চিন্তা, ভালো কাজের চিন্তা। তাহলে আমার মনে অনেক ভালো কাজের চিন্তা আসে, চিন্তা আসে যে এই অসহায় মানুষটাকে আমি সাহায্য করি, এইখানে একটা মানুষ অন্যায় করছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলি। সম্মুখে মানে সামনে, সম্মুখে শব্দের অর্থ হলো সামনে। তাহলে হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, অনেক ভালো ভালো চিন্তা আসে, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। এই মানুষের সমালোচনার ভয়ে আমার মনে আসা ভালো চিন্তাটা আবার লুকিয়ে পড়ে, শেষ হয়ে যায়। কাঁদে প্রাণ জবে, জবে মানে যখন, তাহলে আমার প্রাণ কান্না করে, আখি সযত্নে শুষ্ক রাখি। আখি মানে হলো চোখ, নয়ন, আখি মানে কি চোখ বা নয়ন। তাহলে বলা হচ্ছে কাঁদে প্রাণ জবে, অর্থাৎ কোনো কষ্টে বা অন্যের কষ্ট দেখে আমার মন যখন কাঁদে, আখি সযতনে শুষ্ক রাখি, মনে খুব কষ্ট কিন্তু অন্যজন সমালোচনা করবে বলে আমি আর কান্না করি না, চোখটাকে শুকনা রাখি, চোখটাকে শুকনা রাখি। নির্মল নয়নের জলে
নির্মল নয়নের জলে শুকনা রাখি, পাছে লোকে কিছু বলে। নয়ন মানেও চোখ, নির্মল মানে হলো খুবই পরিষ্কার। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমি যখন অন্যের দুঃখ বেদনা কষ্ট দেখে খুবই কষ্ট পাই, মানুষের সমালোচনার বয়ে নিজে আর কাঁদতে পারি না। আচ্ছা জাবির, লেট করে ফেলেছো, তাহলে আজকে একটু আমরা যেখানে যারা লেট করেছি আমরা তারপর থেকে ক্যারি করি। পাছে মানে হলো পেছনে। পাছে মানে কি? পেছনে। যে আমার পেছনে পেছনে অনেকেই হয়তো দুর্নাম করবে। যেমন আমাদের এমন হয়েছে না যে আমাদের পরিচিত অনেক মানুষ আরেকটা মানুষের কাছে আমার নামে দুর্নাম করছে বা মিথ্যা কথা বলছে, এটাকেই বলা হচ্ছে পাছে লোকে কিছু বলবে। মানে আমার সামনে এসে আমার নামে দুর্নাম করবে না, বরঞ্চ সে আমার পেছনে থেকে, আমার চোখের আড়ালে থেকে আমাকে দুর্নাম করবে। বুঝতে পেরেছো? জান্নাত, পাছে মানে চোখের আড়ালে বোঝানো হচ্ছে এখানে, চোখের আড়ালে। নির্মল মানে পরিষ্কার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সবার ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমরা পরে চলে যাচ্ছি। তাহলে একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা। তাহলে দেখো, প্রশমিতে, প্রশমিতে মানে কমিয়ে দেওয়া। আমাদের যখন মাথা ব্যথা হয় বা জ্বর হয়, শরীরে ব্যথা হয়, তখন আমরা ঔষধ খাই। ওষুধ খেলে আমাদের এই কষ্টটা বা আমাদের শরীর ব্যথাটা, মাথা ব্যথাটা প্রশমিত হয়ে যায়, ভালো হয়ে যায়। তো লেখিকা বলছে একটি স্নেহের কথা, স্নেহ মানে মমতা, একটু মমতা নিয়ে কথা বলা, তার প্রতি দরদ রেখে কথা বলা। একটা দরদ বা একটা ভালো কথা বললে তার ব্যথাটা প্রশমিত হতে পারে, ভালো হয়ে যেতে পারে। কিন্তু চলে যায় উপেক্ষার ছলে। উপেক্ষা মানে অবহেলা, অবহেলা। উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে। এই যে আমার সামনে অসহায় মানুষটা আছে, যে অনেক কষ্টে আছে, তাকে আমি মমতার সুরে, ভালোবাসার সুরে একটা কথা বললে তার কষ্টটা কমে যাবে, কিন্তু আমি সাহস করে বলছি না, কারণ পাশে থাকা লোক বা আমার আড়ালে অনেকেই আমাকে এই কাজের জন্য হয়তো দুর্নাম করবে। মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে। যবে মানে যখন, সবে মানে সবাই। তাহলে মহৎ অর্থাৎ অনেক ভালো কাজ, সবাই মিলে যখন একটা ভালো কাজ করি, পারি না মিলিতে সেই দলে। একটা দল খুব মহৎ কাজ করছে, দেশের জন্য খুব ভালো করছে, সমাজের জন্য খুব ভালো করছে, কিন্তু আমি হয়তো কোনো সময় সাহসের অভাবে সেখানে ওই দলে যুক্ত হতে পারি না, কারণ পাছে লোকে কিছু বলে। তাহলে পেছনের এই মানুষের কথা চিন্তা করলে জীবনে ভালো কিছু করা সম্ভব? বলো তো। হ্যাঁ, উপেক্ষা মানে অবহেলা করা, এড়িয়ে চলা, দুইটাই। বুঝতে পেরেছি? অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা, এড়িয়ে চলা। ওকে, তাহলে চলে যাওয়া মানে কি? হেঁটে হেঁটে পার হওয়া। বিধাতা দিছেন প্রাণ, বিধাতা মানে সৃষ্টিকর্তা, থাকি সদা ম্রিয়মান। ম্রিয়মান মানে চিন্তাগ্রস্ত, ইংলিশে আমরা বলি না ডিপ্রেশন। তাহলে আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আমি সব সময় ডিপ্রেশনে, চিন্তাগ্রস্ত থাকছি। কেন? কারণ পাছে লোকে কিছু বলে। তাহলে শক্তি মরে ভীতির কবলে। অর্থাৎ কোনো কাজ করার শক্তি কিভাবে শেষ হয়ে যায়? অন্য একটা ভয় থেকে। ভয়টা কি? পাছে লোকে কিছু বলে। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, তাহলে আমরা কবিতাটা শেষ করলাম। কবিতার পরে আমরা তোমাদের পিডিএফ এর জন্য শব্দার্থগুলো সুন্দর করে লিখে দিয়েছি। তোমাদের এখনো যদি কারোর কোনো শব্দার্থ লিখে নিয়ে না থাকো বা মনে না থাকে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এই যে কবিতাটা আমরা পড়লাম, পাছে লোকে কিছু বলে, কবিতাটা কবি কামিনী রায়ের আলো ও ছায়া এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কথা কি? মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয় ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তাহলে আমি যদি ভালো কিছু করতে চাই, আমি জানি তোমরা অনেকেই স্বপ্ন দেখো ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, বা আরো বড় বড় অনেকের স্বপ্ন আছে, কিন্তু এই স্বপ্নে পৌঁছানোর আগেও আমাদের অনেক দায়িত্ব আছে,
পরিবারের প্রতি, অসহায় মানুষদের প্রতি। সবসময় আমাকে মাথায় রাখতে হবে আমি যখন কারোর জন্য কিছু করব, হয়তো সেটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আমার মধ্যে সেই সাহসটা রাখতে হবে যে এটা একটা ভালো কাজ, এইটা আমি করলে আমি আনন্দ পাবো, সেই মানুষটার উপকার হবে, সেই মানুষটার দুঃখ কষ্ট দূর হবে। হ্যাঁ নৌরিন, তোমার মেসেজ সব দেখতে পাই। তাহলে এই কবিতার সার কথা ছিল, কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যায়, কনফিউশনে পড়ে যায়, কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে, এর ফলে কাজ আর এগোয় না। কিন্তু যারা সমাজে অবদান রাখতে চায়, দেশের জন্য ভালো কিছু করতে চায়, পরিবারের জন্য ভালো কিছু করতে চায়, তাদের দ্বিধা বা কনফিউশনে থাকলে হবে না, মনের মধ্যে দৃঢ় মনোবল রাখতে হবে। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করে এড়িয়ে চলে মানব কল্যাণে কাজ করতে হবে। মানব কল্যাণ মানে মানুষের জন্য, দেশের জন্য। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখতে পাচ্ছি, তোমরা যারা যারা এমসিকিউ গুলোর উত্তর করতে পারবা আমাকে জানাতে পারো, আমরা একসাথে সমাধান করি। পাছে লোকে কিছু বলে কবিতা অনুসারে মানুষ কিসের সমালোচনা করে? মানুষ কাজের সমালোচনা করে, বয়সের সমালোচনা করে, জাতের সমালোচনা করে, ধর্মের সমালোচনা করে। আমরা দেখেছি পাছে লোকের মানুষের কাজই হলো আমাদের কাজের সমালোচনা করা। আরেকটা জিনিস খেয়াল করবা, দেখবা যারা অনেক সমালোচনা করে, অন্যের গীবত গায়, শুধুমাত্র আরেকজনের খারাপ দিকগুলো বলে, সে কিন্তু নিজের জীবনে ভালো কিছু করে নাই। অর্থাৎ কিছু মানুষ আছে যারা নিজে কিছু করে না, ওর কাজ হলো অন্যজন কে কি করছে সেটা নিয়ে সমালোচনা করা। বুঝতে পেরেছি? এমন লোক হওয়া যাবে না। তাহলে কবি কামিনী রায়ের পেশা কি ছিল? চিকিৎসা, ব্যবসা, অধ্যাপনা, ওকালতি। তাহলে আমরা জানি তিনি বেথুন কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং সেই কলেজেই তিনি অধ্যাপক ছিলেন, অর্থাৎ তার পেশা ছিল অধ্যাপনা অর্থাৎ শিক্ষকতা। শক্তি মরে কিভাবে? শক্তি মরে পরিশ্রমে, অলসতায়, অনাহারে, ভীতির কবলে। তাহলে কবিতায় ডিরেক্ট বলেছে আমার যে কাজ করার শক্তি, সেই শক্তিটা মরে যায়, সেই শক্তিটা শেষ হয়ে যায় ভয়ের কারণে। ভয়টা কি? পাছে লোকে কিছু বলে। ওকে, ভেরি গুড, চমৎকার, তোমরা সবাই পারো। আচ্ছা, তাহলে অনেকেই বলছো যে ভাইয়া আপনার পরিচয়টা দেননি, কারণ পরিচয় দেওয়ার তো সময়ই পাই নাই। আসার আগে দেখি তোমাদের এতগুলো মেসেজ, সবাই আমাকে মিস করেছো, এটা করেছো, ওটা করেছো। আচ্ছা, তাহলে আমার নাম হলো নাইমুর শরীফ এবং পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তোমাদের সাথে আজকে ফ্রি ক্লাস নিয়ে আছি এবং ইনশাল্লাহ আজকে যেহেতু তোমাদের ফ্রি ক্লাস শেষ, সকল ফ্রি ক্লাস আজকে বাংলা ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে, তোমাদের পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ একাডেমি প্রোগ্রামে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আমরা একসাথে অনেক কঠিন কঠিন জিনিস সহজ করে শিখব, আনন্দের সাথে শিখব, যেন পরবর্তী পরীক্ষা বা লাইফের জন্য আমরা নিজেকে প্রস্তুত রাখতে পারি। ঠিক আছে? তাহলে আমার নাম কি বললাম মনে আছে? মনে রাখতে হবে, কেমন? যদিও আমি নাম কিছুটা মাঝে মধ্যে ভুলে যাই, আমার নাম ভুলি না, অন্যের নাম ভুলে যাই। আচ্ছা, তাহলে কুইজ 2 দেখতে পাচ্ছি, দেখি কে এটা পারে। হ্যাঁ নিধি, তোমার মেসেজও দেখতে পেয়েছি। তাহলে কুইজটার উত্তর তোমরা সবাই দিয়ে দাও। কাঁধে প্রাণ জবে, আখি সযতনে শুষ্ক রাখি, কেন? আচ্ছা, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আছে সমালোচনার ভয়ে, লোকলজ্জার ভয়ে, সীমাহীন মনোকষ্টে, সাহসের অভাবে। তাহলে কাঁধে প্রাণ জবে, আখি সযত্নে শুষ্ক রাখি, কারণ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে সেটার ভয়ে। ঠিক আছে? তাহলে আমরা লিডার বোর্ডটা দেখে নেই। লিডার বোর্ডে দেখতে পাচ্ছি আরিয়ান, আভিয়ান, মাহিনুল, রাফি, ইন্দ্রদীপ, আবির, মোনালি, রাইসা, আফসিন, ফুরাইয়া, সবার নামগুলোই খুবই পরিচিত। ওকে, ভেরি গুড, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছো সবাইকে অভিনন্দন। রেইন হচ্ছে 32, তারিফ লামিয়া 21তম হয়েছে। ওকে, তোমাদের বিভিন্ন মেরিট দেখতে পাচ্ছি, তাহলে সবাইকে অভিনন্দন যারা আমরা কারেক্ট অ্যান্সার করেছি। তাহলে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ সৃজনশীলের ক নম্বরে যে প্রশ্নগুলো আসবে,
যেমন আসতে পারে শক্তি কিসের কবলে মরে, আমরা জানি শক্তি ভয়ের কবলে মরে। কবিতা থেকে একটু আগে পড়েছি, কিসের কবলে? ভয়ের কবলে শক্তি মরে যায়। পাছে লোকে কিছু বলে, কবিতায় সবাই একসঙ্গে মিলে যায় কেন? কারণ মহৎ কাজ করার জন্য, বড় কাজ করার জন্য। হ্যাঁ, ভয় বা ভীতির কবলে। হ্যাঁ, শব্দটা যেহেতু ভীতির কবলে ছিল, আমরা ভীতির কবলে লিখতে পারি চাইলে। তারপর রয়েছে অনুধাবন প্রশ্ন, অর্থাৎ খ নম্বর প্রশ্নগুলো। আমরা সকলেই জানি খ নম্বর প্রশ্নের নাম্বার হচ্ছে 2 নম্বর, আর 2 নম্বর পেতে গেলে আমাকে একটু বিস্তারিত লিখতে হবে। প্রথমে আমরা এক বাক্যে একটা লাইন লিখব, মূল কথাটা লিখব। তাহলে মূল কথাটা লিখব প্রথমে, যেমন বলছে হৃদয়ের শুভ্র চিন্তা বুদবুদের মতো মিশে যায় কেন? কারণ সমালোচনার ভয়ে, বা আমার আমার চোখের আড়ালে আমাকে নিয়ে সমালোচনা করবে এই ভয়ে আমাদের মনের শক্তিগুলো, আমাদের মনের শুভ্র চিন্তাগুলো বুদবুদের মতো মিশে যায়। তাহলে মূল কথা বলে দিব, তারপর এই মূল কথাটাকে ব্যাখ্যা করব। আমরা ব্যাখ্যা করব 2 থেকে 3 বাক্যে বা 4 বাক্যেও করতে পারো, সমস্যা নেই। যেমন আমি ব্যাখ্যাতে বলতে পারি যে আমার মনের মধ্যে অনেক ভালো কাজ করার চিন্তা আসে, কিন্তু সেই কাজগুলো করা হয়ে ওঠে না, কারণ আমার মাথায় চলে আসে যে আমার চোখের আড়ালে হয়তো আমার এই কাজটা নিয়ে অন্যরা সমালোচনা করবে। তাহলে এইভাবে ব্যাখ্যা করলে আমি 2-এ 2 পেয়ে যাব। তাহলে আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় সমালোচনার ভয়ে। আর্ত মানে কারা? আর্ত মানে হচ্ছে যারা সমস্যায় জর্জরিত, যারা প্রবলেমে আছে, সেই সমস্যায় জর্জরিত মানুষের সামনে গিয়ে আমি সমবেদনা পাশে দাঁড়ানো, অর্থাৎ তার কষ্টে কষ্ট পেতেও ভয় পায়, কারণ পেছনের লোকে কিছু বলবে। আচ্ছা, মাহি বলেছো সৃজনশীলের খ নম্বর কয় লাইনে লিখবা? তাহলে মূল কথাটা লিখবা 1 লাইনে এবং ব্যাখ্যাটা করবা 2 থেকে 3 লাইনে, তবে 3 বাক্যে করা বেশি ভালো। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, আরিয়ান বলেছে ভাইয়া গ্রামের বাড়ি বললেন না। আচ্ছা হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর জেলায় সরিষাবাড়ি উপজেলাতে, এবং আমি বড় হয়েছি ময়মনসিংহ শহরে। তাহলে আমাদের ওই দিকের অনেকে তোমরা আছো আমি জানি, কখনো হয়তো দেখা হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নটা কেমন হতে পারে সেটা আমরা একটু দেখে নেই। আমরা জানি যে আমাদের সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে, সেই উদ্দীপকের আলোকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অ্যান্সার করতে হয়। যেমন এখানে একটা উদ্দীপক হিসাবে একটা কবিতা দেখতে পাচ্ছি, মনের মধ্যে মাঝে মাঝে উঠে উকি মারি দেশের তরে, তরে মানে হলো জন্যে, তাহলে তরে মানে হলো জন্যে, তাহলে দেশের জন্য হিতকর, হিতকর মানে হলো কল্যাণকর বা ভালো কিছু করা, কল্যাণকর কিছু একটা করি, কিন্তু হঠাৎ হৃদয় মাঝে উঠে দারুণ ভয়, ব্যর্থ হলে মানুষজনে না জানে কি কয়, এমন ভাবনার কল্যাণ চিন্তা যায় যে দূরে চলে, জাতির সেবায় নিজেকে আর হয় না ধরা মেলে। খুবই চমৎকার একটা কবিতা, আমরা আরেকটা পড়ে ফেললাম। তাহলে এখানে বলছে যে দেশের জন্য আমি অনেক সময় ভালো কিছু করতে চাই, কিন্তু যদি আমি সেটা করতে না পারি এই ভয়ে আমি আর সেই কাজটা করাতেই সাহস পাই না। তাহলে এই প্রয়োগ অর্থাৎ উদ্দীপকের আলোকে কবিতার সাথে আমাকে সাদৃশ্য দেখাতে হয়। যেমন প্রশ্ন করেছে উদ্দীপকের সাথে পাছে লোকে কিছু বলে, কবিতার বক্তব্যের সাদৃশ্য কোথায়? এই যে সমালোচনার ভয়ে ভালো কিছু করতে না পারাটাই তো এখানে সাদৃশ্য। আচ্ছা, সাফিন বলছে আপনি অনেক ভালো বুঝান। থ্যাংক ইউ সাফিনকে। যারা মনোযোগী থাকবা অবশ্যই তোমরা সহজে বুঝতে পারবা, মনোযোগ না থাকলে কিন্তু পারবে না। ওকে, গুড কোশ্চেন। যে ভাইয়া এখানে বোর্ড কোশ্চেন কেন দেওয়া আছে? কারণ একটা সময় ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা হতো, জুনিয়র স্কুল সার্টিফিকেট। এই জেএসসি পরীক্ষা আমি দিয়েছিলাম 2017 সালে, কিন্তু এটা 19 সালের পর আর এটা হয়নি, এটা এখন আর হয় না। কিন্তু তোমরা কিন্তু যারা ক্লাস 8-এ যাচ্ছ পরের বছর, তোমরা কিন্তু একটা বৃত্তি পরীক্ষা পাবা, জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা। সেই বৃত্তি পরীক্ষায় ভালো করতে গেলে
তোমাকে কিন্তু সারা বছর ভালোভাবে পড়তে হবে। তাহলে এই যে বোর্ড প্রশ্নগুলা, সেই বোর্ড প্রশ্নগুলা কোথা থেকে এসেছে? এই জিএসসিতে যে প্রশ্নগুলো আসতো সেগুলো আমরা তোমাকে দেখিয়েছি। হ্যাঁ, হিতকর অর্থ কি দেখো ভাইয়া, আমি লিখে দিয়েছি না, একটু তো মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু উত্তর করার চেষ্টা করি। দেখো, গ নম্বর উত্তর করার সময় আমরা তিনটা জিনিস ফলো করব। প্রথমে আমরা একবারে মূল উত্তরটা দিয়ে দিব। কি উত্তর দিব? মূল উত্তর। মূল উত্তরটা কি হবে? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, কল্যাণকর কিছু করতে চেয়েও মানুষের সমালোচনার ভয়ে না করতে পারার দিকটির সাদৃশ্য রয়েছে। তাহলে এই যে এক বাক্যে আমি মূল উত্তর দিয়ে ফেললাম, বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে এক বাক্যে দিয়ে ফেললাম। এবার আমরা কবিতার আলোকে ব্যাখ্যা করব। কবিতার আলোকে ব্যাখ্যা। এই যে আমি একটু আগে বললাম যে সমালোচনার কারণে আমি ভালো কিছু করতে পারি না, কবিতায়ও এই জিনিসটা ফুটে উঠেছে না? সেটা আমরা ব্যাখ্যা করব 4-5 বাক্যে। আমরা বলবো, পাছে লোকে কিছু বলে কবিতায় কবি দেখিয়েছেন আমার মনের মধ্যে অনেক ভালো কিছু করার ইচ্ছা জাগে, বুদবুদের মতো অনেক কল্যাণকর চিন্তা আসে, কিন্তু আমি সেই কাজটা করার সাহস পাই না, কারণ মনের মধ্যে একটা সন্দেহ থাকে, যদি আমি সেই কাজে ব্যর্থ হই আমার পেছনে অনেকেই সেটা সমালোচনা করবে। অসহায় আর্ত মানুষের জন্য আমার মায়া লাগে, আমার কাঁদতে মন চায়, কিন্তু মানুষের সমালোচনার ভয়ে আমি কিছু করতে পারি না। সমাজ বা পৃথিবীর জন্য মহৎ কিছু করতে মন চায়, মহৎ করার দলে যোগ দিতে মন চায়, কিন্তু মানুষ যদি ব্যর্থ হওয়ার সমালোচনা করে সেই ভয়ে আমি সাহস পাই না। তাহলে এই যে কবিতা থেকে আমি ব্যাখ্যা করলাম, এখন আমি উদ্দীপক থেকে ব্যাখ্যা করব। তাহলে উদ্দীপক থেকে আমি ব্যাখ্যা করব। তাহলে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা। তাহলে উদ্দীপকে কি বলা হয়েছে? দেশের জন্য অনেক কল্যাণকর কাজ করার ইচ্ছা থাকলেও ব্যর্থ হওয়ার ভয়ে মানুষ কাজ না করে থাকে। তাহলে এই জিনিসগুলো আমি উদ্দীপক থেকে ব্যাখ্যা করলে, এই যে আমি 3 প্যারা করে লিখবো, সেটার জন্য আমি 3 নাম্বার পেয়ে যাব। ঠিক একইভাবে গতে দেখো, যেটাকে আমরা বলি উচ্চতর দক্ষতা, পাছে লোকে কিছু বলে কবিতার বিষয়বস্তুর সামগ্রিকতা উদ্দীপকে আছে কি? অবশ্যই উদ্দীপকে আছে, কারণ আমরা, হ্যাঁ, কুইজ আছে, চিন্তা নাই। আচ্ছা, কত পৃষ্ঠা লিখবা? তোমাদের সবার খালি একটাই প্রশ্ন, পৃষ্ঠা পৃষ্ঠা পৃষ্ঠা। আচ্ছা, শোনো ভালো করে, সবাই একটু মনোযোগ দাও। সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা দেখে নাম্বার দেওয়া হয় না, এটা ভালোভাবে কানে ঢুকিয়ে নাও। কে কত পৃষ্ঠা লিখলা সেটার উপর নাম্বার দেওয়া হবে না, বরঞ্চ কে কত ভালো লিখলা সেটার উপর নাম্বার দিবে। এই যে আমরা কথাগুলো বললাম সেটা তোমার খাতায় সাজিয়ে লিখতে হবে। তবে সাধারণত এই যে আমি 3টা প্যারার কথা বললাম, সেই 3টা প্যারা লিখতে গেলে তোমাকে 1 পৃষ্ঠা লিখতে হবে। ঘ নাম্বারটা লিখতে গেলে তোমাকে 1.5 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে ঘ নাম্বারেও আমরা এটাই দেখাবো। তাহলে সামগ্রিক ভাব ফুটে উঠেছো কি? যদি উঠে থাকে আমরা হ্যাঁ বলবো, না উঠে থাকলে আমরা না বলবো, এবং সেটা কবিতা এবং উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করে আমরা শেষ করব। বুঝতে পেরেছি? এক পেজে কত লাইন লেখা উচিত? 12 থেকে 14 লাইন লেখা উচিত। ঠিক আছে? এটা ডিপেন্ড করবে, কারোর লেখা ছোট হতে পারে, কারোর লেখা একটু বড় হতে পারে, কারোর লেখা একটু বেশি ফাঁকা ফাঁকা হতে পারে লাইনগুলো, কারোর লাইনগুলো খুব চাপা হতে পারে। সো এটার কোনো নির্দিষ্ট ফিক্সড কোনো নিয়ম নেই। আমার লেখাটা আমার পৃষ্ঠায় লিখলে যেন সুন্দর দেখা যায়, আমার যেন বানান ভুল না হয়, এটা মাথায় রেখে আমাকে সৃজনশীল লিখতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ প্রমি, যখন তোমাদের অ্যাকচুয়াল রেগুলার ক্লাস শুরু হবে আমি তোমাদের সাথেই থাকবো, তোমাদেরকে পড়াবো। লামিয়া বলেছে ভাই আমার মেসেজ দেখা যায় না, তোমার মেসেজ দেখা যায়। হ্যাঁ, ক্লাস শুরু হওয়ার আগে ইনশাল্লাহ তোমরা প্যারালাল টেক্সট পেয়ে যাবা লামিয়া, কোনো টেনশন নেই, তোমরা প্যারালাল টেক্সট পেয়ে যাবা। আচ্ছা, চমৎকার একটা কথা বলেছো যে ভাইয়া আমরা 7-এর শেষ ক্লাসটা আপনার বাংলা ক্লাস করেছিলাম, এবং আজকে ফ্রি ক্লাসেরও শেষ ক্লাসটা আপনারটাই করছি। যাক, শেষ ক্লাস মানে শেষ না, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, আবার দেখা হবে। তাহলে রেগুলার ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তাহলে আমাদের প্রথম পত্রের কবিতাটা আমরা পড়েছি খুব ভালোভাবে। এবার আমরা দেখো ধ্বনি ও বর্ণ পড়ব। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ। তাহলে আমি তোমাদের সংক্ষেপে
খুব সহজ করে বলি, তারপরে বোর্ডের লেখাগুলো পড়ো। দেখো ধ্বনি ও বর্ণ জিনিসটা কি। এই ধ্বনি এটা এক ধরনের সাউন্ড। এখন এই সাউন্ড তো বিভিন্ন রকমের হয়, যেমন দেখো আমি যদি একটা হাততালি দেই বা চুটকুলে মারি, এটাকে তো চুটকুলেই বলে নাকি, একটা সাউন্ড হচ্ছে না? কিন্তু আমি কিন্তু এই সাউন্ডটাকে ধ্বনি বলতে পারবো না, কারণ এই ধ্বনি মানে হলো ব্যাকরণের ধ্বনি, গ্রামারের ধ্বনি। আর ব্যাকরণের ধ্বনি হতে গেলে দুইটা কন্ডিশন থাকতে হয়। এই যে সাউন্ডের কথা বললাম, সেটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হয়। কিসের সাহায্যে উচ্চারিত হতে হয়? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হয়। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। এখন প্রশ্ন আসবে, ভাইয়া বাকযন্ত্র কি? এই বাকযন্ত্র হলো এই যে আমি কথা বলছি, কথা বলতে আমার যে অঙ্গগুলো কাজ করছে সেগুলাই হলো বাকযন্ত্র। যেমন আমি যখন কথা বলছি, যদিও আমি হাত লাড়াচ্ছি, হাতকে কি আমি বাকযন্ত্রের অংশ বলবো? বলো তো সবাই, হাত কি বাকযন্ত্রের অংশ? হাত কি বাকযন্ত্রের অংশ? সবাই একটু আমাকে বলো। হ্যাঁ, লাস্ট বাট নট লেস্ট, ভেরি গুড। না, কারণ আমার হাত যদি তোমরা এভাবে বেঁধে রাখো, তাও কি আমি কথা বলতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে হাত কিন্তু বাকযন্ত্রের অংশ নয়, বরঞ্চ বাকযন্ত্রের অংশ কি? এই যে দেখো ফুসফুস, এই যে আমি কথা বলছি, আমার দেখো বাতাস বের হচ্ছে, হাতে বাতাস লাগছে, এই বাতাসটা তৈরি হচ্ছে কোথা থেকে? ফুসফুস থেকে। এই ফুসফুস থেকে বাতাস তৈরি হয়ে সেই বাতাসটা শ্বাসনালী দিয়ে উপরে উঠছে, খাদ্যনালী দিয়ে উপরের দিকে আসছে, তারপর ষড়যন্ত্র, দেখো এখানে একটু টাচ করে কাঁপতেছে, এটাকে বলা হয় স্বরতন্ত্র। অর্থাৎ এটা একটা কম্পন তৈরি করে, সেটার জন্য একটা আওয়াজ, ভিন্ন ভিন্ন আওয়াজ আসে আমাদের। সেই স্বরতন্ত্রের পরে রয়েছে গলবিল, গলবিল চোয়াল, মুখের চোয়াল, মুখ গহ্বর, মুখের গর্ত, দাঁত, জিহ্বা, জিহ্বা না থাকলে কথা বলা সম্ভব নয়, কারণ জিহ্বায় বাতাসকে বিভিন্নভাবে বাধা দিয়ে আমাদের ধ্বনি তৈরি করে। ঠোঁট, ঠোঁট ছাড়া তুমি কথা বলতে পারবা না। নাসারন্ধ্র, নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়, তাই এটা আমাদের বাকযন্ত্রের অংশ। অর্থাৎ এই যে ফুসফুস থেকে তুমি এই দিক দিয়ে যত কিছু দেখতে পাচ্ছ, ঠোঁট পর্যন্ত, নাক পর্যন্ত, সবগুলোই কিন্তু বাকযন্ত্রের অংশ। আমাকে বলো তো সবাই, কান, এই কান কি বাকযন্ত্রের অংশ? কান কি বাকযন্ত্রের অংশ? ভেরি গুড, রায়হান, নিধি, তৌসিফ, প্রমি, জান্নাত, ভেরি গুড। কারণ আমি যদি কান ধরে রাখি বা আমার যদি কান নাও থাকতো, তাও আমি হয়তো ধ্বনি তৈরি করতে পারতাম, আমি ধ্বনি তৈরি করতে পারবো। তাহলে বাকযন্ত্র কি সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে ধ্বনি জিনিসটা তৈরি হতে কি করা লাগে? বাকযন্ত্র লাগে। আর বাকযন্ত্র আছে কেবলমাত্র মানুষের, তাই একমাত্র ভাষা রয়েছে মানুষের। তাহলে বাকযন্ত্র এবং ধ্বনিগুলো পাশাপাশি বসলে, পাশাপাশি বসলে অর্থ তৈরি হয়। কি তৈরি হয়? অর্থ তৈরি হয়। যেমন আমি যদি কয়েকটা ধ্বনি বলি, কলম, তাহলে দেখো এটার একটা অর্থ আছে, পাশাপাশি বসে অর্থ দিচ্ছে, তাই এগুলো সব হলো ধ্বনি। তাহলে ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। আর এই ধ্বনিটা তাহলে কানে শোনার জিনিস। ধ্বনিকে আমরা কি করি? কানে শুনি, মুখে উচ্চারণ করি। আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। বর্ণটা কি? ধ্বনির লিখিত রূপ। এই যে আমি মুখে বললাম ক, এটা একটা ধ্বনি। এবার আমি লিখলাম, এটা একটা বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত প্রতীক, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় বর্ণ। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি ধ্বনি বর্ণের পার্থক্য? সবাই পার্থক্য বুঝতে পেরেছি? হ্যাঁ আরাফ, তোমার মেসেজ দেখা যায়। তাহলে ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। এবার আমরা আসি বইয়ের ভিতরে কি বলেছে? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় সেগুলোকে পৃথক পৃথকভাবে ধ্বনি বলে। তাহলে আমাকে বিশ্লেষণ করতে হবে শব্দ। যেমন আমি যদি একটা শব্দকে বিশ্লেষণ করি কলম, এটাকে ভাঙলে আমি পাবো কি? ক ল ম।
ম। তাহলে এই যে ধ্বনিগুলো এগুলোকে পৃথক করে পেলাম, সেগুলাকে আমরা বলবো ধ্বনি। ওকে, কোনো ভাষায় লিখতে যেসব ধ্বনি দ্যোতক চিহ্ন ব্যবহার করতে হয় তাকে আমরা বলি বর্ণ, যেটা আমরা আগে সহজভাবে শিখেছি। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আচ্ছা হামিম, তোমার মেসেজ এসেছে। আচ্ছা, তাহলে এবার দেখো ধ্বনির প্রকারভেদ এবং বর্ণের প্রকারভেদ নিয়ে আমরা একটু কথা বলি। এই যে আমরা বাকযন্ত্রের সাহায্যে আওয়াজ তৈরি করছি, সেক্ষেত্রে দুই ধরনের কাজ হয়। একটা হলো স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসের যে বাতাসটা মুখ দিয়ে বের হচ্ছে কোথাও বাধা পাবে না। কি করে না? বাতাস বাধা পায় না। তাহলে বাতাস কোথাও বাধা পায় না, যে ধ্বনিগুলো উচ্চারণের সময়, তাকে আমরা বলি স্বরধ্বনি। আরেকটা রয়েছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি আরো সহজ। তাহলে এটা বাধা পায় না, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস কি করে? বাধা পায়, বিভিন্ন জায়গায় বাধা পায়। তাহলে আমরা স্বরধ্বনির লিখিত রূপকে কি বলবো? স্বরবর্ণ বলবো। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলবো। খুবই সিম্পল না? আচ্ছা, তারপর আমরা সবাই জানি স্বরধ্বনি কয়টি, স্বরবর্ণ কয়টি বলো তো সবাই? আমাদের মোট স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ মনে আছে সবার? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আর আমাদের বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা 50টি। এটা আমরা মনে রাখবো। এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে 11টি এবং 39টি, এগুলার দুইটা রূপ আছে। কি আছে? দুইটা রূপ। স্বরবর্ণের দুইটা রূপ আছে, ব্যঞ্জন বর্ণের দুইটা রূপ আছে। যেমন দেখো, আমি একটু দেখাই তোমাদের। স্বরবর্ণ রূপ, তাহলে একটা হলো পূর্ণ রূপ। পূর্ণ রূপ কোনগুলো? এই যে আমরা ছোটতে পড়ে এসেছি, স্বরেও, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, এভাবে 11টা আমরা সবাই জানি। 2 নম্বর হলো সংক্ষিপ্ত রূপ। তাহলে সংক্ষিপ্ত রূপ কি? যেমন আমি যখন লিখলাম, মনে করো আমার, এই আমার শব্দে দেখো মূলত এখানে একটা স্বরে আছে, যেটা একটা পূর্ণ রূপে আছে, পূর্ণ রূপে আছে। এই ময়ের সাথে এখানেও দেখো কে কে রয়েছে, একটা আছে ম, তারপরে আছে স্বরেয়া। কিন্তু আমি এই স্বরেয়াটাকে এখানে পূর্ণভাবে লিখি নাই, বরঞ্চ কিভাবে লিখেছি? সংক্ষিপ্তভাবে লিখেছি। তাহলে এইটাকেই বলা হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে সবাই আমাকে উত্তর দাও, কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। তাহলে কার কি কি? কার রয়েছে আমাদের মোট 10টি কার রয়েছে। আমরা যদি এক পলক দেখে নেই, এই যে স্বরেয়াতে আকার, রস্যইতে রস্যইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রস্যউতে রস্যুকার, দীর্ঘউতে দীর্ঘউকার, রিতে রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। তাহলে মোট স্বরবর্ণ কয়টা? 11টা। আর কার হলো 10টা। একমাত্র কোন বর্ণের কার নেই? স্বরেয় বর্ণের কোনো কার নেই। মনে রাখা যাবে? স্বরেয় বর্ণের কি নেই? কার নেই। ওকে, তাহলে এই কারগুলো দেখো শব্দের শেষে বসতে পারে, শব্দের মধ্যে বসতে পারে। বুঝতে পেরেছি? কার চিহ্ন সবসময় শব্দের মধ্যে বা শেষে বসে, কার কিন্তু কখনো শুরুতে বসে না। আর প্রথমে আমাদের স্বাধীনভাবে থাকবে। প্রথমে কিভাবে থাকে? পূর্ণ রূপে থাকে।
শব্দের প্রথমে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ থাকে, মধ্যে স্বরবর্ণের পূর্ণরূপ 3 জায়গাতেই থাকতে পারে, শুরু, মধ্য, শেষ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ থাকে মধ্য এবং শেষে। যেমন এই যে এখানে চ একার, একটা জিনিস মনে রেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক বড়রাও পারে না। এই দেখো শুরুতে এখানে অনেকেই বলবে যে ভাইয়া এই শব্দে মনে হয় শুরুতে একটা এ আছে। না, এই শব্দের শুরুতে আগে চ আছে, এই চ এর পরে আছে এ। মনে থাকবে? তাহলে যখনই আমি একটা শব্দে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ দেখব, মনে রাখতে হবে হয় সেটা শব্দের মধ্যে আছে, না হয় শব্দের শেষে। কখনোই কার শব্দের শুরুতে বসে না। ঠিক আছে? কার চিহ্ন কখনোই শুরুতে বসে না, চ একার, অর্থাৎ চ আগে তারপর একার। আচ্ছা, তাহলে আমরা কার চিহ্ন পড়লাম। এবার দেখো আমরা যে ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম, তাহলে স্বরবর্ণের 2টা রূপ। এবার দেখো ব্যঞ্জন বর্ণেরও কয়টা রূপ থাকবে? ব্যঞ্জন বর্ণেরও রূপ থাকবে 2টা। ব্যঞ্জন বর্ণের রূপ কয়টি? 2টি। একটা হলো পূর্ণ রূপ, তাহলে পূর্ণ রূপ আমরা সবাই এটা পারি, সবাই আমরা পড়েছি ছোট থেকে, ক খ গ ঘ, আমি সবগুলো লিখলাম না। আবার রয়েছে সংক্ষিপ্ত রূপ, তাহলে দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে 6টা এবং এটাকে আমরা বলি ফলা। তাহলে প্রশ্ন আসবে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উত্তর হলো ফলা। এখন আমাকে বলো তো কোনগুলো ফলা আমরা সহজে মনে রাখতে পারি, আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। সবাই আমার সাথে বলো, মজার লবণ। মজার লবণ। যদিও আমরা এখানে বানান খেয়াল রাখবো না, এটা আমরা মনে রাখবো যে ফলা 6টি, মজার লবণ। দেখো আমরা 6টা ফলা লিখে ফেলেছি। একটা হলো ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা এবং ন ফলা। তাহলে এই 6টা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? হ্যাঁ মাহাদি, আজকে আমাদের ফ্রি ক্লাসের শেষ ক্লাস, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা ফলা শিখলাম, স্বরবর্ণ এগুলো আমরা সব শেষ করে ফেলেছি আমাদের মতো করে। তাহলে দেখো এটাই বলেছে ধ্বনিগুলার লিখিত রূপ পূর্ণ রূপ, যেগুলো আমরা স্বাধীনভাবে ব্যবহার করি সেটাই পূর্ণ রূপ। সংক্ষিপ্ত রূপ, কার চিহ্ন 10টা, কার কাকে বলে, সবগুলো আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, তাহলে ফলাগুলো আমরা একটু দেখি। যে দেখো ব ফলা, এই যে পক্ক, এই পক্ককে ভাঙলে আমরা পাবো একটা প, পয়ের সাথে একটা স্বরেও আছে। মনে রাখবা যে ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার চিহ্ন থাকে না সেখানে একটা স্বরেও থাকে। যে ব্যঞ্জন বর্ণের সাথে কার থাকে না সেখানে কে থাকে? একটা স্বরেও থাকে। বুঝতে পেরেছি? তাহলে প এর পরে রয়েছে একটা ক এবং ক এর পরে রয়েছে ব ফলা। তাহলে আমরা এটা মনে রাখবো সবাই, ঠিক আছে? আচ্ছা, ফ্রি ক্লাস আর হবে না, আজকেই শেষ ক্লাস ফ্রি ক্লাসের জন্য। তাহলে আমরা ফলা শিখলাম, আমরা কার শিখেছি। তাহলে আমরা সবাই একটু সামারি করি, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, তারপর শেষ করবো আজকে ক্লাস। তাহলে আমরা ধ্বনি বর্ণের মধ্যে প্রথমে শিখেছি ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, ধ্বনি 2 প্রকার অর্থাৎ বর্ণ 2 প্রকার, স্বরধ্বনি কাকে বলে, স্বরবর্ণ কাকে বলে। বাতাস কোথাও বাধা পেলে সেটা ব্যঞ্জন ধ্বনি, সেগুলোকে লেখার রূপ হলো ব্যঞ্জন বর্ণ। তারপর আমরা পড়লাম প্রত্যেকটা বর্ণের 2টা রূপ থাকে, বা স্বরবর্ণের পূর্ণ রূপ রয়েছে 11টা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে 10টা, ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ রয়েছে 39টা, সংক্ষিপ্ত রূপ রয়েছে 6টা। তাহলে এই পর্যন্ত আমরা পড়েছি। ওকে নাইম, তোমার নাম বললাম। হ্যাঁ, কুইজ আছে আমাদের। এরপর দেখো সবাই একটু ঠান্ডা মাথায় দেখো, এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এটা পরবর্তী ক্লাসে সব সময় লাগবে। কি বলেছে? উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন বর্ণগুলোর নাম। তাহলে দেখো তোমরা সবাই ক খ পারো না,
আমার সাথে সাথে সবাই ক খ গুলা বলো তো। ক, খ, গ, ঘ, উম। তারপর বলো চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। তারপর কি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এরপর কে কে বলতে পারবা চন্দ্রবিন্দু পর্যন্ত? সবার মুখস্থ আছে তো? মুখস্থ না থাকলে কিন্তু ক্লাস 1-এ ভর্তি করিয়ে দিব, বাচ্চাদের সাথে শিখবা। আচ্ছা, এই যে আমরা বর্ণগুলো শিখলাম না, এবার আমরা খুব সহজে উচ্চারণ স্থান মনে রাখতে পারবো। দেখো সবাই আমার মুখের দিকে তাকাও। এই যে আমরা যদি আমাদের বাকযন্ত্রের দিকে তাকাই, 1 নাম্বার একটা জিনিস পাবো। এই যে স্বরতন্ত্র, এটাকে আমরা বলি কণ্ঠ। কি বলি? কণ্ঠ। তাহলে এটাকে আমরা বলি কণ্ঠ। এই কণ্ঠ থেকে একটু উপরে উঠলে 2 নাম্বার যে জায়গাটা পাই সেটা হলো তালু। কণ্ঠ থেকে একটু উপরে আমরা কি পাই? তালু পাই। তাহলে কণ্ঠ, কণ্ঠ থেকে উপরে তালু। যারা তালু চিনো না তারা মুখে হাত দিতে পারো, হাত পরিষ্কার থাকে যেন। তো এই যে মুখের উপরে যে শক্ত জিনিসটা আছে তাকে বলা হয় তালু। তাহলে এই কণ্ঠ থেকে একটু উপরে উঠলে আমাদের এই তালুটা শুরু হয়েছে। তাহলে 2 নাম্বারে আমরা দেখলাম তালু। তারপর 3 নাম্বার আমরা দেখব হচ্ছে মূর্ধা। এই যে তালু আছে, তালু থেকে একটু সামনে দেখবা একটা গর্ত আছে, মুখে হাত দিলে বোঝা যায়। তাহলে কণ্ঠ, তালু, এখানে একটা মূর্ধা। মূর্ধা থেকে আরেকটু সামনে আসলে আমাদের দাঁত দেখা যায়, তাই না? তাহলে 4 নাম্বার যে পয়েন্টটা আমরা পেলাম সেটা হলো দন্ত। দন্ত মানে হলো দাঁত। তাহলে দন্ত মানে কি? দাঁত। তাহলে 4 নাম্বার হলো দাঁত। দাঁতের পরে আসো ঠোঁট। ঠোঁটকে বলা হয় ওষ্ঠ। ঠোঁটকে কি বলা হয়? ওষ্ঠ বলা হয়। ঠোঁটকে বলা হয় ওষ্ঠ। তাহলে দেখো আমাদের মুখের মধ্যে কিন্তু আমরা শিখেছি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। একটা কত সুন্দর ক্রম রয়েছে না? এই 5টা পয়েন্ট তো মনে রাখতে পারবো নাকি? আমরা মনে রাখতে পারবো না? তাহলে আমরা প্রথমটা পড়েছিলাম হচ্ছে কণ্ঠ। তাহলে এই যে আমাদের ক থেকে উম ছিল, এই 5টা বর্ণের উচ্চারণ স্থান কোথায় বলো তো? এই কণ্ঠে। আমরা যদিও এক্স-রে করে এটা তো আর প্রমাণ করে দেখাতে পারবো না যে আসলে ক কিভাবে এখানে তৈরি হচ্ছে, কিন্তু পরীক্ষার জন্য আমাকে মনে রাখতে হবে, আমরা সহজে মনে রাখবো। তাহলে এই যে 5টা বর্ণ আছে, প্রথম 5টা, এই প্রথম 5টার উচ্চারণ স্থান কোথায়? সবার প্রথমে। আর আমরা চোখ বন্ধ করলে বা নিজের দিকে তাকালেই বুঝতে পারবো সবার প্রথম পয়েন্টটা হচ্ছে কণ্ঠ। তাহলে ক, খ, গ, ঘ, উম, এই 5টা হলো প্রথমে, তাই কণ্ঠ। তারপরে যে আছে তালু, অর্থাৎ চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়, এই 5টা হলো তালুতে উচ্চারিত হয়। 2 নাম্বার যে পয়েন্টটা আমরা শিখেছি কণ্ঠের একটু উপরে, তাই এগুলাকে বলা হয় তালব্য বর্ণ। প্রথম 5টাকে বলা হয় কণ্ঠবর্ণ। তারপরের 5টা তাহলে কি হবে? তাহলে আমরা 3 নাম্বার যে পয়েন্টটা পড়েছিলাম সেটা হলো মূর্ধা। এই যে মুখের উপরে গহ্বরটা, তাই ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টার উচ্চারণ স্থান হলো মূর্ধা, তাই এগুলাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। তারপর রয়েছে ত, থ, দ, দ, দন্তন্য, এগুলাকে বলা হয় দন্তবর্ণ, কারণ 4 নাম্বার বর্গ। তারপর রয়েছে প, ফ, ব, ভ, ম, এই 5টা হলো ওষ্ঠ বর্ণ। অর্থাৎ আমরা আরেকবার রিক্যাপ করি, আমরা বর্ণ মুখস্থ করব না, আমরা 5টা পয়েন্ট মনে রাখবো। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে প্রথম 5টা হলো কণ্ঠ, পরের 5টা হলো তালব্য, তারপরের 5টা মূর্ধা, তারপরের 5টা দন্ত, তারপরের 5টা ওষ্ঠ। তাহলেই শেষ। তাহলে আমার আর এগুলা মুখস্থ করতে হবে না। আচ্ছা, তাহলে দেখো এটাই বলেছে। তাহলে কণ্ঠ বর্ণ, উচ্চারণ স্থান কণ্ঠ বর্ণে শুধু আমরা হটাকে মনে রাখবো। উচ্চারণ স্থান তালব্য, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। ওষ্ঠ বর্ণ প, ফ, ব, ভ, ম। মূর্ধন্য বর্ণ ট, ঠ, ড, ঢ, যেগুলো আমরা পড়েছি। দন্তবর্ণ ত, থ, দ, দ, দন্তন্য। আর এটাকে আমরা কি বলি? দন্ত স। তাহলে উচ্চারণ স্থান ও দন্ত। মূর্ধন্য স, উচ্চারণ স্থান মূর্ধা।
তালব্যস্য, তাহলে উচ্চারণ স্থান তালব্য। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। চলো আমরা কিছু কুইজ বা কিছু এমসিকিউ সলভ করে আসি আগে, তাহলে আমরা দেখতে পাবো কে কি খুব ভালো করে বুঝেছি। হ্যাঁ সাদিত, ক থেকে উম এই পাঁচটাকে বলা হয় ক বর্গীয় বর্ণ। আচ্ছা আমাকে বলেছে ভাইয়া বর্ণমালা কয়টা বলেন তো। আচ্ছা তোমাকেও বললাম বর্ণমালা কয়টা, এটা আমি ক্লাস শেষে উত্তর দিয়ে দিব। তাহলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? দেখো আমরা স্বরধ্বনি যখন প্রশ্ন করবে মৌলিক স্বরধ্বনি, তখন মৌলিক স্বরধ্বনি সাতটি। মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। ও এবং এর উচ্চারণ স্থানটা আমরা একটু পর পড়ব। তাহলে নিচের কোনগুলো ওষ্ঠ বর্ণ? দেখো প্রশ্ন করেছে কি নিচের কোনটি ওষ্ঠ বর্ণ। তাহলে ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে ঠোঁট। তাহলে আমরা একটু মনে করি তো ঠোঁট কি সবার শেষে ছিল না? তাহলে ক বর্গের বর্ণ হবে, চ বর্গের বর্ণ হবে, ত বর্গের বর্ণ হবে, না ট বর্গের বর্ণ হবে, নাকি প বর্গের বর্ণ হবে? ঠোঁট যেহেতু 5 নাম্বার, তাহলে প বর্গের ধ্বনিগুলো হবে। তাহলে প, ফ, ব, ব, ম কোথায় আছে? প্রথমটাতেই আছে, তাই এটাই উত্তর। দেখো আমরা কিন্তু এইভাবে খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, এবং ফলা চিহ্ন কয়টা? ফলা চিহ্ন হলো 6টা। তাহলে কার চিহ্ন কয়টা? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, সেই কার চিহ্ন কয়টি? 10টি। কোন বর্ণের কার নেই মনে আছে তো? স্বরেও বর্ণের কোনো কার নেই। তাহলে নিচের কোনটি তালব্য বর্ণের ধ্বনি? দেখো প্রশ্নটা মনে হতে পারে ভাইয়া জটিল, কিন্তু যারা একবার বুঝে ফেলেছি এমনি বের করতে পারবো। তাহলে তালব্য বর্ণ চেয়েছে, তাহলে তুমি আবার তোমার বাকযন্ত্রে তাকাও। কণ্ঠ তালু, তালু হলো 2 নাম্বার। তাহলে ক বর্গ হলো প্রথম বর্গ, 2 নাম্বার বর্গ কোনটা? চ বর্গ। তাহলে চ, ছ বর্গীয় জ, ঝ, ইয় কোথায় আছে? চ, প্রথমটাতেই আছে চ, তাই প্রথমটাই হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু খুব সহজে কি করতে পারছি? নির্ণয় করতে পারছি, তাই না? আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে আমাকে একটু বলো তো। হ্যাঁ লামিয়া, ভেরি গুড। তাহলে আমি যে উত্তরটা দিতে চেয়েছিলাম যে বর্ণমালা কয়টা মনে রাখবা, বাংলা বর্ণমালা, বর্ণমালা হলো কয়টা? একটা। আর এই বর্ণমালায় মোট বর্ণ কয়টা? মোট বর্ণ 50টা। বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান পড়েছি, ব্যঞ্জন বর্ণের কোনটা তালব্য বর্ণ কোনটা কণ্ঠ বর্ণ পড়েছি। এবার দেখো স্বরবর্ণটাও সহজে মনে রাখতে পারবো। প্রথম 2টা কণ্ঠ, পরের 2টা তালব্য, পরের 2টা উষ্ঠ। তাহলে প্রথম 6টা হয়ে গেল। তাহলে প্রথম 2টা কণ্ঠ, পরের 2টা তালব্য, তারপরের 2টা উষ্ঠ। তাহলে এই যে আমরা স্বরেয় স্বরেয়া এগুলা ছোট থেকে মুখস্থ করেছি, যখন 1 2 এ ছিলাম শুধু চিল্লায় চিল্লায় এগুলাই মুখস্থ করতে হতো না আমাদের। আচ্ছা এই রি, রি যেহেতু মধ্যে থাকে তাই তাকে আমরা বলি মূর্ধন্য বর্ণ। তাই আমরা কি বর্ণ বলি? মূর্ধন্য বর্ণ বলি। তারপরে দেখো যে 2টা আছে এ ওই, এখানে 2টা বাকযন্ত্র কাজ করে, কণ্ঠ ও তালু। তাহলে শেষ এই 2টার ক্ষেত্রে আমরা মনে রাখবো কণ্ঠ ও তালু, এবং সর্বশেষ 2টাতে কণ্ঠ আর ওষ্ঠ। তাহলেই কিন্তু আমরা উচ্চারণ স্থানের মতো কঠিন জিনিস খুব সহজে মনে করতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা মুখস্থ না করে আমরা সিকোয়েন্সটা দেখব, এই কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। আচ্ছা আশা করি তোমরা এই উচ্চারণ স্থানগুলো বুঝেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। একাডেমিক ক্লাস কবে হবে? খুব শীঘ্রই তোমরা নোটিশ পেয়ে যাবে, আমরা জানুয়ারিতেই ক্লাস করব ইনশাল্লাহ। ক্ষীয় একটা যুক্ত বর্ণ, সাজিদ খুব চমৎকার প্রশ্ন করেছে যে ভাইয়া ক্ষীয় তাহলে কি? দেখো ক্ষীয় একটা যুক্ত বর্ণ, কারণ এই ক্ষীয়কে ভাঙলে আমরা 2টা বর্ণ পাবো, একটা হলো ক আর একটা হলো মূর্ধন্য স। যেখানে 2টা বর্ণ থাকে তাকে বলা হয় যুক্ত বর্ণ। ভেরি গুড। আর কারো কোনো প্রশ্ন আছে আমাকে একটু বলো তো। হ্যাঁ মাইমুনা, তোমার মেসেজ দেখা যায়।
ওকে, আচ্ছা। হ্যাঁ, কুইজ চাও? তাহলে আমার প্রতি তোমাদের অনেক আবদার থেকে গেল, কুইজ নাকি? তাহলে এই যারা যারা আবদার করলা সেই আবদার মেটানোর দায়িত্ব আমার। তোমাদের অনেক 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 কুইজ সারা বছর ধরে রাখবো। তাই আজকে আর কুইজ নেই, ঠিক আছে? কিন্তু এই কুইজের আবদারটা আমি গ্রহণ করলাম এবং তোমাদের আবদারটা আমি অবশ্যই পূরণ করব। তাহলে যেহেতু কারোর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ছুটি খুব ভালো করে কাটাও। ফ্রি ক্লাসগুলো যারা করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছি, সেটা আমরা স্কুল খোলার পর বুঝতে পারবো। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব শীঘ্রই। তার আগে সবাই ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করবে এবং যারা যারা পরীক্ষার ফলাফল পেয়েছো আমাদেরকে জানাতে পারো। আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কানেক্টেড আছি। তাহলে পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।